মানসিক প্রতিবন্ধকতার যে ব্যাপারটা আপনি বলছেন, অ্যাকচুয়ালি এখন আর মানসিক প্রতিবন্ধকতা কথাটাও একটু সরে গিয়ে এখন ওটাকে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলা হচ্ছে। মানে বুদ্ধিমত্তার অক্ষমতা, এদের কেয়ার এবং ম্যানেজমেন্ট যেটা আছে মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির, যেটা সবসময় মাথায় রাখতে হবে। দেখুন, আমাদের একটা মানে স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে, আমরা প্রথমে না নেগেটিভটা খুঁজি। ও ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, তো ওর নেগেটিভটা খুঁজি। আমরা প্রথমে ওর নেগেটিভটা খুঁজবো না। কিন্তু বাবা মাদেরকে আমরা বলি যে আপনি ওর মধ্যে দেখুন অনেক পজিটিভ জিনিস আছে। বাবা মা যখনই কোনো পেরেন্ট তাদের এরকম ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ছেলে মেয়ে আসে থাকে তাদের বাড়িতে, তখন তারা আমাদের সমাজে মেশাতে চায় না। মানে সুস্থভাবে যে সমাজে সবাই যেরকম আমরা মিশি, আমরা কোনো অনুষ্ঠান হলে যাই, এইগুলো করতে নিয়ে যাই না। আমাদের লজ্জা লাগে, মনে হয় আমার ছেলেটা এরকম, আমি নিয়ে গেলে লোকে কী ভাববে, এই মানসিকতা কাজ করে। তো আমি সমস্ত বাবা মাদের কাছে এইটাই বলি, ও যতবার দেখা হয় ততবার বলি, আপনি ওকে যে সমাজের অন্য অংশের সঙ্গে মেশান। ও কোনো সমাজের বাইরের লোক নয়, ও আমাদের সমাজেরই একটা অংশ। এই জন্য সমাজের অন্য অংশে যাতে ও মেশে, ও মিশলে ওর জন্য ভালো। কেননা ও অনেকের সঙ্গে মিক্সিং হলে ওর অনেক কিছু এবিলিটি বেড়ে যাবে। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপিয়া, এবং আমরা আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি হয়তো সকলেই জানে না, মানসিক প্রতিবন্ধকতা। এই মানসিক প্রতিবন্ধকতা আসলে কি, কাদের মানসিক প্রতিবন্ধী বলা হয়, সেই সব কিছুই আজ জেনে নেব। আর আমাদের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের স্পেশাল এডুকেটর সুদীপ্ত পাল। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা আসলে কি? অ্যাকচুয়ালি মানসিক প্রতিবন্ধকতার যে ব্যাপারটা আপনি বলছেন, অ্যাকচুয়ালি এখন আর মানসিক প্রতিবন্ধকতা কথাটাও একটু সরে গিয়ে এখন ওটাকে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলা হচ্ছে। মানে বুদ্ধিমত্তার অক্ষমতা। তো এই কথাটার মধ্যেই মানে আমরা যে বুদ্ধি আমাদের আছে, তার কিছু অক্ষম হয়ে যাওয়ার জন্যে আমাদের কিছু যে স্বাভাবিক যে জীবনযাত্রা, স্বাভাবিক যে কাজকর্ম, সেগুলো করতে খুব অসুবিধা হয়। তো আমরা এই যে আপনি যে এখানে বসে আছি, আমাদের যে বুদ্ধি আছে, মানে যেটাকে আইকিউ বলা হয়, বাংলায় যেটাকে বুদ্ধাঙ্ক বলা হয়, সেটার কিন্তু এখন আমরা যে লেভেলে আছি, ধরে নেওয়া হচ্ছে আমরা হয়তো 90-র অ্যাবাবে আছি। আর যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলা হচ্ছে, তাদের আইকিউ ধরে নেওয়া হয় 70-র নিচে আছে। তো তার অনেক ভাগ আছে, সেগুলো বিস্তৃত বলতে গেলে এখন সময় লাগবে। তো মানে বুদ্ধি ব্যাপারটা, সেটা যখন কমে যায়, মানে বুদ্ধাঙ্ক যখন কমে যায়, তখন আমাদের অনেক কাজকর্ম করতে অসুবিধা হয়। এবং সেই কাজকর্ম অসুবিধা যাদের হয়, তাদেরকেই ওই মানসিক প্রতিবন্ধকতা বা এই মুহূর্তে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে আনা হচ্ছে। এদেরকে আমরা চিহ্নিত করব কিভাবে? এদের চিহ্নিত করার অনেকগুলো পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে যে ওরা যে চিরাচরিতভাবে ছোটোবেলাতে থেকে যদি দেখা যায় যে আমাদের যে ছোটোবেলাকার যে গ্রোথ, আমাদের বয়স অনুযায়ী একটা জিনিস আমরা করি এবং মানুষের সঙ্গে মিশি, মানুষের সঙ্গে কথা বলি, আমরা খাওয়া দাওয়া যেভাবে করি, আমরা নিজের যে সমস্ত কাজকর্ম আছে স্বাভাবিক যেভাবে করি, সেটা এরা সেভাবে করতে পারে না। এদেরকে কারো না কারো সাহায্য লাগে এবং এদের করতে অনেক দেরি হয়। এরা পড়াশোনাতে অনেকটা পিছিয়ে থাকে। আমরা তথাকথিত যেভাবে নর্মাল স্কুলে গিয়ে পড়াশোনা করি, এসে যেভাবে চলি, সেটা এরা করতে পারে না। এদেরকে সাহায্য করতে হয়, কেউ তো একেবারেই পারে না। তো তাদেরকে এমনি তাদের কথাবার্তার মধ্যেও মানে যে স্বাভাবিক আচরণ, সে আচরণটা প্রকাশ পায় না। অনেক সময় তাদেরকে দেখা যায় তারা নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, নিজের জগতে আছে। তো এই বিভিন্ন রকম বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখা যায়। সেইগুলো দেখলে বোঝা যায় যে যারা এর মানসিক প্রতিবন্ধকতা বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে। ধরুন, যারা বাবা মা রয়েছে, বাচ্চাদের ক্ষেত্রে তো এমনিই কেয়ার বা ম্যানেজমেন্ট করতে হয়, তো এদের ক্ষেত্রে কি স্পেশাল কেয়ার ম্যানেজমেন্ট দরকার হয়? অবশ্যই। আমরা একটা জিনিস মাথায় রাখবেন যে বাবা মারা, আমাদের অনেকেরই একটা ছেলে বা দুটো ছেলে, এখনকার জগতের কথা বলছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটি ছেলের মানসিক এই ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির সমস্যা উনি রয়েছে, বা কোনো আরেকটি কোনো সমস্যা নেই।
তো আমরা কি করি, আমরা অনেকে ভাবি যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যার আছে তাকে কম সময় দিয়ে ওই যে ছেলেটি বেটার আছে, যে সব স্বাভাবিকভাবে বেশি চলছে, সময় তাকে দেওয়া বেশি সময় দিই। কিন্তু আমরা এটাই সাজেস্ট করি যে উল্টোটা করা হোক, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যিনি আছে তার প্রতি বেশি নজর দেওয়া হোক। কেননা যে নর্মাল লাইফের মানে ছেলে, সে অটোমেটিকলি তাকেও নজর দিতে হবে, অবশ্যই বাবা মার কর্তব্য, সে অটোমেটিকলি সে অনেক কাজ নিজে স্বাভাবিক ওয়েতে করে দেবে। তো আর এদের কেয়ার এবং ম্যানেজমেন্ট যেটা আছে মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির, যেটা সবসময় মাথায় রাখতে হবে। দেখুন, আমাদের একটা মানে স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে, আমরা প্রথমে না নেগেটিভটা খুঁজি। ও ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, তো ওর নেগেটিভটা খুঁজি। আমরা প্রথমে ওর নেগেটিভটা খুঁজবো না। কিন্তু আমি বাবা মাদেরকে আমরা বলি যে আপনি ওর মধ্যে দেখুন অনেক পজিটিভ জিনিস আছে, সেইগুলো খুঁজুন আগে। দেখুন কোনগুলো পজিটিভ জিনিস আছে, মানে কোনো না কোনো একটা জিনিসও কিন্তু ভালো পারে, সেগুলো দেখুন, সেইগুলো যাতে আরও ভালো হয় সেগুলো জোর দিন। আর যেগুলোর কমজোরি আছে সেইগুলো আপনারা স্পেশাল নজর দিন, দরকার হলে স্পেশাল এডুকেটরের কাছে নিয়ে আসুন, বা এই ধরনের কোনো স্কুলে দিন, বা এই নর্মাল স্কুলে গিয়েও ভর্তি করুন। এখন নতুন নিয়মে নর্মাল স্কুলে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি স্টুডেন্টকে নিতে বাধ্য। একবার লতে বলা আছে কোনো স্কুল করতে পারে না, মানে রিফিউজ করতে পারে না। তো কেয়ার আর ম্যানেজমেন্ট করার জন্যে প্রথমেই উচিত ওর এবিলিটিটাকে উপর বেশি নজর দেওয়া, দেখে নেওয়া উচিত। তারপরে ওর কী কী কমজোরি আছে সেগুলো দেখে সেইগুলোর উপরে কাজ করাটা দরকার। স্কুল ছেড়ে দিলাম, অনেক বাবা মার ক্ষেত্রেই দেখা যায় তারা ট্রিটমেন্ট করাতে রাজিই হয় না, তাদের ক্ষেত্রে আপনি কি বলেন? আচ্ছা, এইটা একটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। এটা আমার জীবনের অভিজ্ঞতা এই লাইনে থেকে আর কি, স্পেশাল এডুকেশন লাইনে থেকে যেটা হয়েছে, যে বাবা মা যখনই কোনো পেরেন্ট তাদের এরকম ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ছেলে মেয়ে আসে থাকে তাদের বাড়িতে, তখন তারা আমাদের সমাজে মেশাতে চায় না। সুস্থভাবে যে সমাজে সবাই যেরকম আমরা মিশি, আমরা কোনো অনুষ্ঠান হলে যাই, এইগুলো করতে নিয়ে যাই না, আমাদের লজ্জা লাগে, মনে হয় আমার ছেলেটা এরকম, আমি নিয়ে গেলে লোকে কী ভাববে, এই মানসিকতা কাজ করে। তো আমি সমস্ত বাবা মাদের কাছে এইটাই বলি, যতবার দেখা হয় ততবার বলি, আপনি ওকে যে সমাজের অন্য অংশের সঙ্গে মেশান। ও কোনো সমাজের বাইরের লোক নয়, ও আমাদের সমাজেরই একটা অংশ। সেই জন্য সমাজের অন্য অংশে যাতে ও মেশে, ও মিশলে ওর জন্য ভালো। কেননা ও অনেকের সঙ্গে মিক্সিং হলে ওর অনেক কিছু এবিলিটি বেড়ে যাবে। আর আমি যদি সমাজের অন্য অংশের সঙ্গে না মেশাই, তাহলে কিন্তু আমি সমাজের একটা পিছিয়ে পড়ার মতো অন্য একটা শ্রেণী হয়ে যাব। তো বাবা মাদের কাছে আমার এটা অনুরোধ যে আপনারা ওকে সমাজের সব অনুষ্ঠানে, পারিবারিক সব অনুষ্ঠানে নিয়ে যান। কে কি মনে করলো দেখার দরকার নেই। আপনার ছেলে যাতে সুস্থভাবে বাঁচতে পারে, তার জন্য সমাজের সব অংশে মেশান। এটাই আমার বক্তব্য আর কি। আমার একজন পরিচিত রয়েছে যাকে আমি দেখতে পাই, বাচ্চাটা ছিল, হাঁটতে পারতো না, মানসিকভাবেও প্রতিবন্ধী ছিল, শারীরিকভাবেও ছিল, কিন্তু তারপরে যেই একটা বাচ্চা হয়ে গেল, ওই বাচ্চাটা কিন্তু বাদ হয়ে গেল, এবং সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু বাদ চলে গেছে, দেখা যায় না। এবং তার বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো ফ্যামিলি গ্যাদারিংস হোক, তাকে কিন্তু লক করে রাখা হয়। আমি এটাই বলতে চাইছি যে আমাদের সমাজ ব্যবস্থায় এখনো পর্যন্ত ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিকে, যাদের বুদ্ধি কম, তাদেরকে যে চোখে দেখা হয়, সেইটার ভয়ে বাবা মারা সবাই ওকে সরিয়ে দেয়। আর 2 নম্বর হচ্ছে, যেহেতু ওই ছেলেটি আর একটি ছেলে ভালো, মানে আমি ভালো বলতে তথাকথিতভাবে সাধারণ সবাই আমরা সব দিক থেকে সক্ষম আমরা কেউই নই, মানে আমি ওইটা বলা যাবে না। মানে আমি যেটা বলতে চাইছি যে ও যেহেতু অনেকাংশে অনেক ব্যাপারে সক্ষম, তো সেই জন্যে ওর পেছনে বেশি সময় দিয়ে, ওর পেছনে বেশি টাকা ইনভেস্ট করে ওকে একটা বেশ ভালো জায়গায় যাতে সমাজে প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, সেইটার চেষ্টা কিন্তু বাবা মারা করছে। আর ওকে কি করছে, ওকে দূরে সরিয়ে রাখছে এবং এমনভাবে রাখছে যেন অন্য গ্রহের জীব। একদম, এটা আমি যে কথাটা বলছি সেটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এইটা করা হয়। তো আমি বাবা মাদের কাছে বারে বারে বলছি, বা আত্মীয় স্বজনদের কাছেও বলছি, যে এই সমস্ত ছেলে মেয়েদেরকে ওই রকম করে রাখবেন না, এদেরকে সমাজে মিশতে দিন, এরা আমাদের সমাজেরই অংশ।
এদের এই অবস্থা হওয়ার জন্য ওই ছেলেটি বা মেয়েটির কোনো দোষ নাই, বাবা মায়েরও কোনো দোষ নাই। এইটা প্রাকৃতিক নিয়মে কিছু সমস্যার প্রেক্ষিতে এটা হয়ে গেছে। তার মানে ওরা 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 ওদের মধ্যে কোনো কলঙ্ক হয়ে গেছে এরকম ভাবার কোনো কারণ নাই। এই ধরনের ছেলে মেয়ে যারা রয়েছে, যখন এই ধরনের জিনিস তারা দেখতে পায় যে তার বাবা মা তাকে নেগলেক্ট করছে বা কিছু, তখন তাদের কি খারাপ লাগা জিনিসটা হয়? হ্যাঁ, মানে এইটা একদম দারুণ প্রশ্ন আপনি করেছেন। ওদের ওদের ভালো লাগা আছে, ভালোবাসা আছে, ওদের ইচ্ছা আছে, অনিচ্ছা আছে, এগুলো সব ওদের আছে। এবং বয়সের সময়ে সময়ে ওদের যেরকম যেরকম আমাদের ইচ্ছাগুলো হয় সেরকমও ওদের সেইগুলো হয়। এবারে ওরা যেভাবে প্রকাশ করে সেগুলোকে পাওয়ার জন্য সেটা হয়তো অনেক সময় সমাজে অ্যাকসেপ্টেবল নয়, কিন্তু ওইটা যদি আপনি ভাবেন যে ওই ইচ্ছাটা ওই বয়সে এই বাচ্চাটার এরকম চাহিদা হতেই পারে, তো সেই জন্যে মানে এইটা ভাবার কোনো কারণ নাই যে ওদের চাওয়া পাওয়াগুলো আলাদা আর আমাদের চাওয়া পাওয়াগুলো আলাদা। এবং ওরা সবকিছু বুঝতেও পারে, অনেক মানে পুরোটা না হোক অনেকাংশেই বুঝতে ওরা পারে, যতটা ওদের বুদ্ধি সাপোর্ট দেয় সেই দিয়ে ওরা বুঝতে পারে। ওদের একটা গুণ আমি দেখেছি, ওদেরকে যদি কেউ ভালোবাসে তাকে কিন্তু ওরা পাল্টা, যে একটা মানুষ ভালোবাসলে তাকে সে যে আমার খুব প্রিয় সেইটা কিন্তু ওরা বুঝিয়ে দেয়। এইটা আমি অনেকাংশে দেখেছি, অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, অনেক এরকম দেখেছি। মানে আমার জীবনের একটা অভিজ্ঞতা আপনাকে একটা শেয়ার করে দিচ্ছি, মানে মনে পড়ে গেল হঠাৎ করে যে আমি একদিন এই ধরনের স্কুলের সঙ্গে যেহেতু আমি যুক্ত ছিলাম 20 বছর ধরে, তো সেই হঠাৎ করে স্কুলে একদিন দুপুরবেলা আমার মাথাটা খুব ধরেছে, মানে ভালো লাগছে না একদম। আমি মাথাটা আমার কাজের জায়গায় টেবিলে মাথাটা এরকম করে দিয়ে আছি। তো আমাদেরই একটি ওইরকম মানসিক ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ছেলে হঠাৎ করে এসে আমাকে ডাকতে এসে দেখছি যে আমি এরকম করে আছি। তো ও কিন্তু বুঝতে পেরেছে যে আমার কিছু শরীরটা খারাপ। তো ও না কোনো কথা না বলে প্রথমে আমার মাথাটাতেই হাত দিয়েছে, নিয়ে মাথায় হাত দিয়ে বলছে, স্যার কি হয়েছে? তাই আমি বললাম মাথা ধরেছে। তো ও তখন না, আমি আর কিছু বলিনি, ও না মাথাটা ও আমাকে যেমন করে টিপতে শুরু করেছে। তো আমি বললাম যে তুই টিপছিস কেন? বলছে না, যে আপনি বললেন যে মাথা ধরেছে। তো এই আমার এত টাচি ছিল ব্যাপারটা আমার কাছে, যে আমি এই জিনিস কারো কাছ থেকে পাইনি। মানে আমি এখন নর্মাল ওয়ার্ল্ডের ছেলে মেয়েদের পড়াই এই সময়, কিন্তু ওইটা আমার কাছে খুব টাচ করে গেছিলো, যে এদের মধ্যে এই যে এই ভালোবাসাটা এদের মধ্যে পাওয়া যায়। এদেরকে ভালোবাসলে এরা উল্টে আমাদের অন্য থেকেও বেশি ভালোবাসে। আরও একটা, এরা হয় সৎ, কেন এদের মাথায় ওই কূটবুদ্ধি থাকে না। আর এদেরকে যদি কোনো কাজ আপনি দেন, সেই কাজটা যদি করে, সেই কাজটা ওরা রিপিটেটিভ কাজ করতে ভালোবাসে। মানে একই কাজ যদি বারবার আপনি দেন, ওটা ঠিকঠাক করে ওরা। তো রিপিটেটিভ কাজ ওরা খুব ভালো করে। আর ওরা কখনো কোনো কাজে ফাঁকি দেবে না, মানে এইটা ওদের গুণ। ওদের এই অন্য কোনো টেন্ডেন্সি নেই। আপনার জানা আছে কি না আমি জানি না, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমরা যে ঘড়ি বেশিরভাগ পড়ি, টাইটানের ঘড়ি পড়ি সবাই। টাইটান ইন্ডাস্ট্রিজে মানসিক প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী ছেলে, যেটা ব্যাঙ্গালোরের কারখানায় অনেকজন কাজ করে। এবং একটা মানে রিপোর্টে আমি দেখেছিলাম যে এরা কখনো ধর্মঘট করার চিন্তা করে না, কেন এরা ওই জিনিসটাই জানে না, বুঝতে পারলেন তো? মানে এই এক মনে একই সঙ্গে কাজ করে যাবে ওরা, বুঝতে পারলেন তো? এইটা ওই যে এদের গুণ। এদের এইসব কুড়বুদ্ধি নেই আমাদের কুড়বুদ্ধির মতো। মানে আমরা যারা নর্মাল প্রচুর বুদ্ধিমান যারা মনে করি নিজেদেরকে, এরকম ওরা করে না। ওরা এক মনে যে কাজটা দেবেন সেটা করে, এবং রিপিটেটিভ কাজ খুব ভালো করে। আমি দেখেছি লোক করে যেরকম ধরুন আমি বলি মোমবাতি করানো হয়, ওদের কি করানো হয় মূলত, মনে করুন 5টা ছেলে আছে, 5টা ছেলের মধ্যে যারা একটু বুদ্ধিটা ভালো, তাকে মোমবাতি তো একটা জিনিস থেকে গলিয়ে মোমবাতির একটা জায়গাতে দেওয়া হয়, যেটাতে ওই শেপটা নেয় আর কি, ডায়াস বলে। ওই ডায়াসের শেপটা নেওয়া যায়, সেটা একজন করে দিল। এবারে কিছুক্ষণ পরে ওটা জমে যাওয়ার পরে খুলে যাওয়ার পরে ওটা ধরুন একটা জায়গায় ওরা নিয়ে নেওয়ার পরে ওটা একটা সুতোর সঙ্গে একটা সুতো লাগানো থাকে, একসঙ্গে 20টা ধরুন। এবারে ওই একজন আছে, সে খালি ওই সারাদিন ধরে ওই দুটো মোমবাতির মধ্যে সুতোটা এরকম করে যে লাগানো আছে ওটা কেটে দেয়, তো দুটো আলাদা মোমবাতি হয়ে গেল। এইটাই করবে সারাদিন। মানে এরকম আমি জাস্ট ফর এক্সাম্পল আমি
বললাম যে ওরা রিপিটেটিভ জব খুব ভালো করে, ওই কাজটাই ও কিন্তু করবে। অন্য যদি আমি ওকে কাজ দিয়ে দিই না, সেটা কিন্তু ওর সমস্যা হবে, যেটা আমরা করে দেবো হয়তো, কিন্তু ওরা ওইটা তো ও পারদর্শী হয়ে গেছে কিন্তু, আর একদম মাঝখানেই কাটবে, বুঝতে পারলেন তো? মানে এই ধরনের রিপিটেটিভ জব ওরা খুব ভালো পারে, মানে খুব যে ব্রেন খাটিয়ে করা সেটা তো সমস্যা, কিন্তু রিপিটেটিভ জব করে ওরা ভালো ভালো অনেক অনেক আরও অনেক কাজ করে। আমি কাজ করতে দেখেছি, ব্যাংকে একটা ছেলে ছিল যে ব্যাংকে আমি দেখেছি সে সবার বই এবং স্কুলের সবার বই এবং স্কুল অথরিটিরও বই সব যে আপডেট করানো, এইগুলো খুব ভালো করে করতো ব্যাংকে গিয়ে করে নিয়ে ঠিক নিয়ে আসবে। তো এরকম করতে দেখেছি আর কি, একটি বইও ভুল করবে না। আর এই ব্যাংকের লোকও ওকে বারবার দেখে দেখে চিনে গেছিলো যে, এবং ওকে সেটা হেল্প করতো যে ওকে ছেড়ে দে, ওর বইটা আগে আপডেট করে দে। তো ওর এমন একটা অভ্যাস হয়ে গেছিলো যে প্রত্যেক দিন একবার করে ব্যাংকে না গেলে ওর মন খুব খারাপ হয়ে লাগতো স্কুল থেকে। তো এসে লিখে করতো অফিসে যে আজকে ব্যাংকে যেতে হবে না, মানে এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে ওরা ওই রিপিটেটিভ কাজ ওইটা ওরা করবে। তো এবং পরবর্তীকালে ওকে দিয়ে টাকাও তুলিয়ে আনা হয়েছে, মানে কম অ্যামাউন্ট কম, যদি কোনো ভুল করে, মানে আমরা দেখেছি, মানে আবার টাকা জমা দিতেও পাঠানো হয়েছে, ঠিকই জমা দিয়েছে, এগুলো দেখেছি। এগুলো মানে ওই ট্রায়াল করে করে আমরা দেখতাম, মানে মানে না দিলে তো বোঝা যায় না কাজের, ওই পারালে ওরা অনেক রকম কাজ কিন্তু এরা করতে পারে, কিন্তু মানে আমরা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিকে দিয়ে প্রচুর ধরনের কাজ করানো যায়। এই ধরনের স্কুলের সাথে যেহেতু আপনি যুক্ত ছিলেন, তো এদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়? প্রশিক্ষণ দেওয়ার দেখুন, একটা প্রশিক্ষণ যেটা সিস্টেম ছিল, যে নর্মাল স্কুল আমরা যেটা আমরা পড়াশোনা করেছি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এরকম যে সিস্টেম, এই সিস্টেম থেকে একটু আলাদা। মানে ওখানে প্রি প্রাইমারি এরকম সেকেন্ডারি এরকম আছে, কিন্তু ওই 1, 2 ওই গ্রেডেশন নেই, কেন ওই গ্রেডেশনে এরা যেতে পারবে না। আচ্ছা। তো সেই জন্য ওদের সিস্টেম অফ মানে এডুকেশনটা আলাদা সিস্টেম, সেটাও গভর্নমেন্টের একটা ইনস্টিটিউট আছে, তাদের নির্ধারিত সিস্টেম, যে এই ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিদের পড়াতে হলে এই সিস্টেমে যেতে হবে, এবং ওদের কোনো ওইরকম পরীক্ষা হয় না। ওদের একটা চেক লিস্ট আছে, সেটা চেক লিস্টটাকে চেক করা হয় যে এইটা এতদিন ছিল, 1 বছর এই ইয়েতে সেকশনে, এবারে দেখা হোক তো কী কোনগুলো পারে, তাহলে পরের ইয়েটাতে পাঠিয়ে দেওয়া হবে, এরকম হতো, বুঝতে পারছো? পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হতো। এবং ওরা এইটা একটা ধারণা করে নেওয়া দরকার যে ওদের বুদ্ধির লেভেল যা থাকে তবেই না ওরা ইন্টেলেকচুয়াল। ওরা কিন্তু তথাকথিতভাবে ওই হায়ার এডুকেশনে কোনো দিন যেতে পারবে না। ওদেরকে কিন্তু একটা লেভেল অফ দ্য এডুকেশন দেওয়া যাবে, যেটা ওর জীবনের চলার ক্ষেত্রে কার্যকরী, সেই এডুকেশনটা ওদের দেওয়া হয়। 18 বছরের উপর যখনই ওদের বয়স হয়ে যায়, তখন ওদেরকে ট্রাই নেওয়া হয় ভোকেশনালে নিয়ে চলে যাওয়া, সেখানে কিছু শেখানো হয়। যে মোমবাতির কথা বললাম না, ওটা ভোকেশনালি শেখানো হয়। আচ্ছা, বুঝতে পারেন তো? ওখানে ঠোঙা করা শেখানো, ইজি, মানে ওই ঠোঙা করার ইয়েটাতে একটু জায়গায় টেকনিক্যালি একটু কঠিন আছে, তারপর বাকি কাজটা একটু সোজা আছে। আটাটা দিয়ে দেওয়া, ওটা সোজা কাজ, ওটা দিয়ে দেবে, কিন্তু সারাদিন ধরে ও আটাই দিয়ে যাবে। আপনি কাগজটা বার করে দেবেন, ও হাতে দিয়ে দেবেন, ও আটা দিয়ে দেবে, তারপর আরেকজন গিয়ে ওটাকে চিনিয়ে দেবে, এরকম করে আর কি, বুঝতে পারেন তো? তো আমি জাস্ট পরে এক্সাম্পল বলছি, আরও অনেক কাজ, আরও অনেক কাজ ওরা করে। যেরকম একটু যারা বেটার, তারা আমরা দেখেছি আমাদের ওই যে স্কুলে আমি ছিলাম, করতো ওরা ওই তাঁতের কাজ, মানে সঙ্গে লোক অলওয়েজ ওদেরকে গাইড করার জন্য লোক, মানে টেকনিক্যাল পয়েন্ট তো, লোক না থাকলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, দেখতে হবে না, কিন্তু করবে ওরা, বুঝতে পারলেন তো? তো ওদেরকে বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে গেলে ওরা অনেক কিছু, বেশ কিছু কাজকর্ম এবং মানে ভালো কাজভাবেই করে, আমি দেখেছি। শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন? যদি এই বিষয়ে আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।